তাপ সঞ্চালন এই অধ্যায়টা তোমরা ক্লাস 10-এ যে অংশটা পড়ে সেখানে বাদ দিয়ে দিচ্ছি। ওইখানে তাপ সঞ্চালন বলতে যেটা বোঝায় ইংরেজিতে বললে দাঁড়ায় হিট ট্রান্সফার। হোয়াট ইজ ট্রান্সফার? ট্রান্সফার মিন্স শিফটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর, এই তো বোঝায়। হিট ট্রান্সফার মানে কি? হিটের স্থানান্তর। সুতরাং তাপের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকেই বলা হয় তাপ সঞ্চালন। তাহলে ইট ক্যান বি ডান বাই 3 ওয়েজ: কন্ডাকশান, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। তোমাকে 3টে পদ্ধতি তোমার বইয়ে অল্প অল্প করে লেখা আছে। মূলত তোমার পরিবহনটাই লেখা আছে, পরিচালন সংক্রান্ত তেমন কিছু কথা নেই, বিকিরণ সংক্রান্ত 2-4 কথা আছে। তাহলে একটা ধরো এরকম একটা রড, এই রডটার এক প্রান্ত তুমি যেটা পড়েছো ধরো তোমার উত্তপ্ত, বা এই প্রান্তটা তোমার ওই জ্বলন্ত গ্যাস বার্নারের সংস্পর্শে আছে, তাহলে এইখান থেকে এদিকে তোমার তাপ আসবে। এই দিকটা ঠান্ডা, এদিকে টেম্পারেচার θ1, এদিকে টেম্পারেচার θ2, অ্যান্ড θ2 ইজ গ্রেটার দেন θ1। তাহলে কি পরিমাণ তাপ আসবে এই সম্পর্কে তুমি যে একটা সূত্র, কতগুলো সূত্র পড়েছো, সেইগুলোকে জিস্ট করলে এইটা পড়েছো। আমি এক লাইনে লিখে দিচ্ছি যে কিউ ইকুয়াল টু কে এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। যেখানে তোমার বইয়ে যেটা ছিল যে একটা প্লেট আছে, সেই প্লেটটাকে তোমার উনুনের সংস্পর্শে রাখা আছে, ওপর প্রান্তে কি পরিমাণ তাপ আসছে তার রাশিমালা এটা। এটা প্লেটের জন্য যেমন প্রযোজ্য, রডের জন্য প্রযোজ্য, সমস্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং কেটা, প্রতিটা টার্মকে একটু বলে দিই। কেটা কি না তাপ পরিবাহিতাঙ্ক, এটা উপাদান নির্ভর টার্ম কে। এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ভালো করে জানতে হবে হোয়াট ইজ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে মুখের ক্ষেত্র, যে সারফেস দিয়ে হিট যাওয়া আসা করছে সেই সারফেসের ক্ষেত্রফল। তাহলে হিট এই প্রান্ত থেকে এই প্রান্তে, তার মানে এই মুখের ক্ষেত্রফল হচ্ছে এই। θ2 মাইনাস θ1 কি লিখেই দিয়েছি। টি হচ্ছে টি সেকেন্ডে, অর্থাৎ সময়। ডি, হোয়াট ইজ ডি? ওইখানে দেখবে তোমার লেখা ছিল ডি বলতে বোঝায় যে ওই প্লেটটার বেধ। তাহলে যদি তোমার এইরকম একটা প্লেটকে যদি তোমার গ্যাস বার্নারের সংস্পর্শে রাখো, এই প্লেটে এই প্রান্তে তোমার তাপ চলে আসবে। তাহলে ডি কোনটা? থিকনেস অফ দিস প্লেট, তাই না? এই ক্ষেত্রে তাহলে কি মনে রাখবে, ডি কি জিনিস? ডিস্টেন্স ট্রাভেলড বাই হিট এনার্জি। তাপ শক্তির দ্বারা কতটা দূরত্ব অতিক্রম হচ্ছে। এখান থেকে এখানে যখন আসবে থিকনেসটা, এখান থেকে এখানে যখন যাবে লেন্থ অফ দি রড, এইটা হচ্ছে তাহলে তোমার ডি। সুতরাং তোমার কিউ বাই টি এখান থেকে পাবে কিউ বাই টি ইকুয়াল টু কে এ ইন্টু θ2 মাইনাস θ1 বাই ডি। হোয়াট ইজ কিউ বাই টি? কিউ বাই টি ইজ দি হিট ফ্লোজ পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত তাপের পরিমাণ। ওইটাও পড়েছিল। এরপর এটা কি একটু সাজিয়ে গুছিয়ে লেখা ছিল যে কিউ বাই টি ইকুয়াল টু θ2 মাইনাস θ1 বাই ডি বাই কে এ। ওহমস ল এর সঙ্গে তুলনা করে ডি বাই কে এ এই অংশটাকে বলা হয়েছিল তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স। সুতরাং তাপীয় রোধ আর ইকুয়াল টু হয় ডি বাই কে এ। আবার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু হয় রো এল বাই এ। ওখানেও এ ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল ছিল লেন্থ অফ দি কন্ডাক্টর, পরিবাহী দৈর্ঘ্য, রোধের দৈর্ঘ্য। বা
অন্য কথায় বলা যায় ডিস্টেন্স ট্রাভেলড বাই কারেন্ট এনার্জি। অর্থাৎ এই টার্মটার সঙ্গে এই টার্মটা তোমার দেখো অভিন্ন টার্ম। সুতরাং বাকি রইল কি রো আর 1/k। তাহলে রো ইজ ইকুইভ্যালেন্ট টু 1/k। এই জন্য 1/k টার্মটাকে বলা হয় তাপীয় রোধাঙ্ক। এইবার এদের একক মাত্রা ছিল, ওগুলো আর বলছি না, যেহেতু তুমি বারবার পড়েছো। এরপর তোমার পরের ওই জায়গাটা তোমার শুরু হচ্ছে যে দুটো অবস্থা আছে, এইখান থেকে এইখানে যখন তাপ যায়, যে কোনো একটা অংশকে তুমি দেখছো, ধরো পর্যবেক্ষণ করছো একটা সেকশনকে, কি দেখা যায় যত সময় যাবে, তুমি যদি এখানে একটা থার্মোমিটার ঠেকিয়ে রেখে দাও, যত সময় যাবে এই পোর্শনটার তাপমাত্রা তত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় দেখা যাবে আর বাড়বে না। তাহলে যতক্ষণ ধরে বাড়ছে ততক্ষণ অবস্থাটাকেই বলা হয় স্থির পূর্ব অবস্থা বা বিফোর স্টেডি স্টেট। তাপ যখন যায় এই কি হয়, অতি একটা সেকশনের কথা তুমি যদি পার্টিকুলার ভাবো, যখন প্রবাহিত হয় তখন কি হয়, এ পোর্শন অফ হিট এনার্জি ইজ অ্যাবজর্বড বাই দি সেকশন, another portion of heat energy is transmitted বা is transferred to the next lower temperature part। অর্থাৎ লোয়ার টেম্পারেচার পার্ট মানে এদিকে তোমার পাঠিয়ে দেয়, আর দি রিমেনিং পোর্শন ইজ রেডিয়েটেড বাই দিস সেকশন, বিকিরিত হয়ে যাবে, 3 ভাগে ভাগ হয়ে যায়। তাহলে স্থির পূর্ব অবস্থায় কি হয়, এই 3টে কাজ চলতে থাকে। এরপর একটা অবস্থা আছে যখন তোমার তাপমাত্রাটা স্থির হয়ে যায়, এই অবস্থাটাকেই বলা হয় স্টেডি স্টেট। স্টেডি স্টেটেতে কি হয়, স্টেডি স্টেটে গিয়ে আর এই পোর্শনটা নতুন করে তাপ শোষণ করে না। তাপ শোষণ করলেই তাপমাত্রা বাড়বে, অর্থাৎ এখানে যে তুমি থার্মোমিটার দিয়ে রেখে দিয়েছো, দেখা যাবে টেম্পারেচার ফিক্সড হয়ে গেছে, আর বাড়া কমা করছে না, বাড়ছে না, কমছে না, তো বটেই। এই অবস্থাটাকেই বলা হয় তোমার স্টেডি স্টেট। অর্থাৎ যে তাপ এদিক দিয়ে তাপ কিন্তু প্রবেশ করবি, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যাবি, একটা পোর্শন রেডিয়েট করে দিচ্ছে, একটা পোর্শন এদিকে পাঠিয়ে দিচ্ছে, নতুন করে সে কোনো তাপ শোষণ করছে না। তা এই যে তাপের প্রবাহ, এইটা দেখো মেটাল টু মেটাল ডিফারেন্ট। অর্থাৎ তোমার বিভিন্ন উপাদানের রডকে তুমি যদি উনুনের সংস্পর্শে রেখে দাও, তাহলে কি দাঁড়াবে না, এই যে প্রবাহিত তাপের পরিমাণটা বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন হবে, তার কারণ কেটা বিভিন্ন হবে না, হবে না, কেটা বিভিন্ন হওয়ার জন্য বিভিন্ন উপাদানের ক্ষেত্রে তোমার বিভিন্ন হয়ে যাবে। তাহলে এই যে তাপের প্রবাহ, তাহলে এটা কি বলা যায়, হায়ার টেম্পারেচার রিজিয়ন থেকে লোয়ার টেম্পারেচার রিজিয়নে তাপ যাতায়াত করছে, এটাকে বলা হয় তাপ ব্যাপনতা। অন্য কথা, ব্যাপন তো তাই হয়। তাহলে দেখা যায় যে এই যে তাপের প্রবাহ শুধুমাত্র যে এর উপাদানের উপর নির্ভর করে তা নয়, উপাদানের তাপ পরিবাহিতাঙ্কের উপর নির্ভর করে তা নয়, উপাদানগত আর একটা টার্ম আছে, সেটাকে বলা হয় তোমার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের উপরেও নির্ভর করে। এই দুটো রাশির সমন্বয়ে যে ভৌত রাশিটা তৈরি হয়েছে তাকে বলা হয় তাপ ব্যাপনতা। যে তাপ ব্যাপনতা রাশিমালা হচ্ছে ইকুয়াল টু কে বাই রো এস। এস হচ্ছে আপেক্ষিক তাপ আর রো হচ্ছে তোমার ঘনত্ব। এর আগে দেখো ক্লাস 8-এ পড়েছো তাপগ্রাহিতা বলে একটা টার্ম। তাপগ্রাহিতার ডেফিনেশন ছিল কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা হয় তাপগ্রাহিতা, এবং এর রাশিমালা ছিল এমএস। তার কারণ কিউ ইকুয়াল টু এমএস টি। টি মানে কি, তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস। তাহলে 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করা হয় মানে কি, টি এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে রাশিমালাটা কি দাঁড়াবে, এমএস ইন্টু 1। সুতরাং তাপগ্রাহিতা ইকুয়াল টু, দেখো এই জিনিসটা আসবে, ইকুয়াল টু হয় এমএস। তাহলে এইবার যে বস্তুটা তুমি তাপগ্রাহিতা বার করতে চাইছো তার যদি
আয়তন একক ধরো, তাহলে একক আয়তনের ভরকে কি বলা হয়? তাহলে ইমেজ জায়গায় কি বসতে হবে? একক আয়তনে ভর বসাতে হবে। তাহলে এক আয়তনে ভরকে কি বলা হয়? ঘনত্ব বা ডেনসিটি। সুতরাং রো এস টার্মটা কি দাঁড়াবে? একক আয়তনের তাপগ্রাহিতা। দেখো হবে না? হবে না? একক আয়তনের তাপগ্রাহিতা ইকুয়াল টু হবে রো এস। সুতরাং তাপ ব্যাপনতা তাহলে কি দাঁড়ালো? the ratio of thermal conductivity and the thermal capacity per unit volume is called thermal diffusivity। অর্থাৎ যে তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাতকেই বলা হয় তাপ ব্যাপনতা। বুঝতে পারলে না? পারলে না? তাপ পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাতকেই বলা হবে তাপ ব্যাপনতা। অনেক অঙ্ক দেয়, দেখবে বলে যে দুটি পদার্থের তাপ ব্যাপনতা সমান, অর্থাৎ তাহলে সেক্ষেত্রে এইটা তোমায় লিখতে হবে K1/ρ1S1 ইকুয়াল টু K2/ρ2S2। এইবার তবে অঙ্ক তো যেমন তোমায় বলবে সেই অনুযায়ী তোমায় এগুতে হবে, তাই না? এই পর্যন্ত এটাও তুমি পড়োনি, এই পর্যন্ত তোমরা পড়েছিলে, মানে এরপর তোমার ওই 11 ক্লাসের নতুন সিলেবাসে প্রবেশ করে গেছি। তাহলে এরপর তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে যে দুটো প্লেট আছে, দুটো প্লেট, আমার বাঁ হাতটা একটা প্লেট, ডান হাতটা একটা প্লেট, এরকম রাখা আছে। এই নিচের প্লেটটা তোমার উনুনের সংস্পর্শে রাখা আছে। তাহলে আপার প্লেটে কি পরিমাণ তাপ আসবে? তাহলে দুটো প্লেটকে ভেদ করে আসতে হবে। প্লেটগুলো আমরা ধরে নেব ভিন্ন উপাদানের তৈরি, অর্থাৎ ধরো একটা অ্যালুমিনিয়ামের আর একটা আয়রনের, ভিন্ন মেটালের, ভিন্ন উপাদানের। তাহলে বার করতে হবে কি, এই দুটো উপাদান যদি রাখা হয় তাহলে আপার সারফেসে যে পরিমাণ তাপ আসবে ওই একই পরিমাণ তাপ যদি একটা সিঙ্গেল মেটেরিয়ালের মধ্য দিয়ে আসতে হয় তাহলে ওই সিঙ্গেল মেটেরিয়ালটার তাপ পরিবাহিতাঙ্ক কত হবে? অর্থাৎ এই যে দুটো প্লেট আছে এদের তুল্য তাপ পরিবাহিতাঙ্কের মানটা নির্ণয় করতে হবে। ঠিক দেখো তোমার তুল্য রোধের যে কনসেপ্ট ছিল, দুটো রোধের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ যাচ্ছে নতুন রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ যাবে। কোন ক্ষেত্রে? অনুরূপ কন্ডিশনে। অনুরূপ কন্ডিশন মানে যখন দুটো রোধকের দুই প্রান্তের মোট বিভব পার্থক্য এবং মোট প্রবাহ মাত্রা নতুন রোধকের মোট বিভব পার্থক্য মোট প্রবাহ মাত্রার সঙ্গে সমান হবে। কথাটা বুঝতে পারলে না? পারলে না? এখানেও ঠিক ওই পরিবেশে তোমায় বার করতে হবে। তাহলে ধরা যাক তোমার, এটা মুছে দিও, এটা আচ্ছা এই প্রসঙ্গে বলে দিই, তোমার একক আয়তই তাপ ব্যাপনতার একক আর মাত্রাটা নিজে করে নেবে, আমি কিন্তু বলে দিইনি। K/ρs প্রতিটার তোমার একক মাত্রা বসাবে, তাই এসে এবার যদি বলো করে দেন করে দেবো। কি বলছো? তাহলে K/ρs এইটার একক কি হবে বলি, তাহলে K ইকুয়াল টু তুমি কি পাবে QD by A into θ2 minus θ1 into T by ρs, তাই তো হবে? তার মানে QD by A into θ2 minus θ1 into T by into ρs। আমি সবটা এসআই লিখে দিচ্ছি। কিউর একক এসআই হচ্ছে জুল, ডি হচ্ছে মিটার, এর জন্য আসবে মিটার স্কোয়ার, θ2 মাইনাস θ1 মানে কেলভিন, টি মানে সেকেন্ড, রো মানে কি কেজি পার মিটার কিউব। তাহলে মিটার কিউবটা উপরে চলে যাবে, নিচে হবে কেজি ইন্টু এস। এস মানে কি আপেক্ষিক তাপ, আবার একটু ভুল হয়ে গেছে, আপেক্ষিক তাপ কি হবে এইটা পড়েছো কিউ ইকুয়াল টু এমএসটি। সুতরাং এমএসটি বা থিটা, কিউ বাই এস ইকুয়াল টু এম থিটা,
অর্থাৎ এই কিউ বাই এস এত বসাতে হবে না, এম থিটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এটা মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পারলে না, পারলে না, তাহলে আরেকটু ছোট হয়ে যাবে। তাহলে কিউ বাই এস এর জায়গায় তাহলে এম থিটা ইন্টু ডি বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি ইন্টু রো। হবে না, হবে না? অর্থাৎ এম থিটা মানে থিটা টু মাইনাস থিটা ওয়ান, কিন্তু থিটা মানে কি তাপমাত্রা পার্থক্য, সেটাই তো আমরা থিটা টু মাইনাস থিটা ওয়ান লিখেছি। অর্থাৎ এই একক বাতিল হয়ে যাবে, থাকবে কি এমের একক কেজি ইন্টু ডি এর একক মিটার বাই মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড ইন্টু রো মানে কি কেজি পার মিটার কিউব, কেজি ইন্টু মিটার কিউব। এটা দাঁড়ালো, তাহলে কি দাঁড়ালো? কেজি কেজি বাতিল হয়ে যাবে, ওপরে থেকে যাবে কি মিটার স্কোয়ার পার সেকেন্ড, তাই দাঁড়ালো না? বা মাত্রা দাঁড়াবে এল স্কোয়ার টি টু ডি পাওয়ার মাইনাস ওয়ান। যা হবে তাই করে নেবে। এগুলো কিছু উপস্থিত বুদ্ধি থেকে তোমার পরীক্ষার সময় নিজে নিজে করতে হবে, সবটাই যে করিয়ে যাবে 9-10-এর মতো তা হবে না। 9-10 তোমার সিলেবাস অল্প, ওর বাইরে কিছু প্রশ্ন হয় না, কিছু করার নেই, কিন্তু এখানে হবে। ঠিক আছে, আমার মনে এলো বলে হঠাৎ পড়িয়ে দিলাম, না তো বেরিয়ে চলে যাচ্ছে। যাই হোক, যেটা পড়াচ্ছিলাম, তাহলে যে দুটো সারফেসকে একটাকে আরেকটার উপরে রাখা ভিন্ন উপাদানের, এইরকম ধরো হলো, তাহলে এই দিকে একটা মেটেরিয়াল আছে, এই দিকে একটা মেটেরিয়াল আছে, কিন্তু এই যে মেটেরিয়ালগুলোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, তাহলে এইটার থিকনেস ধরো x1, এটার থিকনেস ধরো x2, এটার তাপ পরিবাহিতাঙ্ক k1, এটার তাপ পরিবাহিতাঙ্ক k2। ঠিক আছে, তাহলে প্রথম এইটাকে তোমার উত্তপ্ত পোর্শন, এই পোর্শনের তাপমাত্রা, তাহলে এই পোর্শনের উত্তপ্ত অংশের তাপমাত্রা আমরা θ2 বলেছি, আর অন্যদিকে তাপমাত্রাকে θ1 বলেছি। সারফেসের জাংশনের টেম্পারেচারকে আমরা θ বলেছি। বুঝতে পারলে না, পারলে না? তাহলে তোমার হোয়াট দি ফার্স্ট মেটেরিয়াল হিট ফ্লোজ পার সেকেন্ড বা কিউ বাই টি এর রাশিমালাটা লিখছি, এখানে আমি এটা বুঝিনি। তাহলে কিউ বাই টি ইকুয়াল টু কে এর জায়গায় k1, এটা দুই ক্ষেত্রে সমান, θ2 মাইনাস θ1 এর জায়গায় কি লিখব? θ2 মাইনাস θ, হবে না, হবে না, বাই ডি মানে x1। দেখো বুঝতে পারলে না, পারলে না? আমি লিখে দিচ্ছি ফর দি ফার্স্ট মেটেরিয়াল। সুতরাং কিউ বাই টি ইকুয়াল, ব্র্যাকেটটা এইভাবে লিখে রাখছি, θ2 মাইনাস θ বাই x1 বাই k1 এ লেখা যাবে নাকি? দেখো দেখিনি, যাবে না, যাবে না? হ্যাঁ, সেকেন্ড মেটেরিয়ালের ক্ষেত্রে কি হবে? কিউ বাই টি কে কিউ বাই টি ড্যাশ বলছি, ইকুয়াল টু θ2 মাইনাস θর জায়গায় কি লিখবো? আমি এইভাবে এইটা দেখে দেখে শুধু লিখে দেবো, এর সঙ্গে সিমিলারিটি টেনে। θ2 মানে কি? টেম্পারেচার অফ দি হট পোর্শন, এর ক্ষেত্রে টেম্পারেচার অফ দি হট পোর্শন কত হবে? θ মাইনাস থিটার জায়গায় কি হবে? θ1 বাই x2 বাই k2 এ লেখা যাবে নাকি? দেখো দেখিনি, ফর দি সেকেন্ড মেটেরিয়াল হবে। দেখো বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, দেখো এইবার আমরা নির্ণয় করবো সবসময় স্থিতাবস্থা। স্থিতাবস্থায় মানে স্টেডি স্টেট। স্টেডি স্টেটের ডেফিনেশন কি না, নো হিট উইল বি অ্যাবজর্ব বাই দি পোর্শন। তার মানে কি, এইটার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে, এর মধ্যে তো সে পরিমাণ তাপ প্রবাহিত হবে। এটাই স্থিতাবস্থার শর্ত, যে হিট ফ্লোস পার সেকেন্ড, ইন আদার ওয়ার্ডস দি রেট অফ ফ্লো অফ হিট will be equal for each portion
ঠিক আছে? সুতরাং ইন স্টেডি স্টেট, এটা বুঝবো রে, মুছে দিলাম, হবে না। ইন স্টেডি স্টেট কি পাবে না, দেখো এটা পাবে, সেটা পড়ে রাখি, লিখে যখন ফেলেছি, থিটা টু মাইনাস থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান এ ইকুয়াল টু থিটা মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু এ, হবে না? হবে না? হবে। ইকুয়াল টু, দেখো একটা পড়ে এসছো, এইগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল, পড়েছো না পড়োনি? তাহলে আপার পোর্শনটার যোগফল কত হবে? এটার সঙ্গে এটা যোগ করলে দেখো থিটাটা বাতিল হয়ে যাবে। থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স ওয়ান বাই কে ওয়ান এ প্লাস এক্স টু বাই কে টু এ, হবে নাকি? দেখো দেখিনি, হবে? তাহলে এইবার এই মেটাল প্লেটগুলোকে সরিয়ে দিতে হবে, দিয়ে কি করতে হবে? আমাদের উদ্দেশ্য কি? তুল্য পরিবাহিতাঙ্ক। তুল্য পরিবাহিতাঙ্ক মানে এই দুটোর বদলে একটা নতুন প্লেটকে রাখতে হবে, যার ফলে এই দুটো থাকলে এই সারফেসে যে পরিমাণ তাপ আসছে নতুনের মধ্য দিয়েও সেই পরিমাণ তাপ আসবে, তাই তো? কি না অনুরূপ পরিবেশ। অনুরূপ পরিবেশে মানে কি? এর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্য যা নতুন মেটালটার, নতুন উপাদানটারও দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্য, তাই এর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে এইখানে যে পরিমাণ তাপ আসছে নতুন মেটালের মধ্যেও তোমার প্রতি সেকেন্ডে সেই পরিমাণ তাপ আসবে, এটাই অনুরূপ পরিবেশ। তাহলে কি হবে? এবং এর প্রস্থের ক্ষেত্রফল নতুনের সঙ্গে সমান, আর এদের যা টোটাল, নতুনের তোমার থিকনেস ধরো এক্স ধরে নিচ্ছি, আচ্ছা, তাহলে নতুনের ক্ষেত্রে তাহলে কিউ বাই টি ইকুয়াল টু কি হবে? দেখো কে এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স ফর দি নিউ মেটেরিয়াল। দেখো দেখি ঠিক বলতে পারলাম নাকি, বা সমীকরণটা ঠিক লেখা হবে নাকি, বা বুঝতে পারলাম নাকি? ঠিক আছে, নিউ মেটেরিয়ালটা এটা লেখা যাবে। এক্সটা কি? থিকনেস অফ দি নিউ মেটেরিয়াল, থিকনেস অফ দি প্লেট অফ দি নিউ মেটেরিয়াল। তাহলে এটাও তো কিউ বাই টি ছিল, তাই তো নাকি? সুতরাং এটা এটা দেখো ইকুয়াল লেখা যাবে, যাবে না? যাবে না? সুতরাং ইকুয়াল, আচ্ছা এটা আরেকটা লিখে দিই, ইকুয়াল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই এক্স বাই কে লেখা যাবে না? যাবে না? তাহলে এই দুটো সমীকরণকে তুলনা করলে দেখো পাবে এক্স বাই কে ইকুয়াল টু এই পোর্শনটা, পাবে না? পাবে না? এটা যদি সমীকরণ নাম্বার 1 বলি, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, লিখে দিচ্ছি ভাষায়, কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 কি পাবে? এক্স বাই কে এ ইকুয়াল টু এক্স ওয়ান বাই কে ওয়ান এ প্লাস এক্স টু বাই কে টু এ, হবে না? হবে না? সুতরাং এক্স বাই কে ইকুয়াল টু, দেখো এটা বাতিল হয়ে যাবে, এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু, হবে না? হবে না? এক্স মানে কি? থিকনেস অফ দি নিউ প্লেট। অনুরূপ পরিবেশে মানে কি? এদের সন্নিহিত থিকনেসের সঙ্গে এক্সটা সমান হবে, অর্থাৎ এক্স উইল বি ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু, নাকি না? বুঝতে পারলে না? সুতরাং এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে ইকুয়াল টু এক্স ওয়ান বাই কে ওয়ান প্লাস এক্স টু বাই কে টু। এই তথ্যটা থেকে, এই ইকুয়েশনটা থেকে কে এর মানটা দেখো বার করা যাবে। এর বেশি আর ম্যাথামেটিক্যাল সিম্পলিফিকেশন হবে না। সিম্পলিফিকেশন হয়, লিখতে পরীক্ষা দেয়, the thickness of the two plates are equal. If the thickness of the two plates are equal, what will be the equivalent thermal conductivity? যদি প্রত্যেক উপাদানে তোমার বলো বেধটা সমান হয়, তাহলে নতুন উপাদানের তুল্য পরিবাহিতাঙ্ক কত হবে? তাহলে x1 ইকুয়াল টু x2 যদি বসানো হয় ইকুয়াল টু
কি ধরবো, এক্স একবার ধরে ফেলেছি, এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু ডি ধরছি, অর্থাৎ এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু ডি। এটা যদি ধরা যায় তাহলে এখানে বসালে কি দাঁড়াবে, এইখানটা কি দাঁড়াবে দেখো, টু ডি হবে না, হবে না? তাহলে টু ডি বাই কে ইকুয়াল টু ডি বাই কে ওয়ান প্লাস ডি বাই কে টু। দেখো অনেক সিম্পলিফাই হয়ে যাবে, ডিটা বাতিল হয়ে যাবে। তার মানে টু বাই কে লেখার জায়গা নেই রে, আমার এদিকটা কাজে লাগবে, এই জন্য মুছছি না, প্রপোর্শনটা দেখতে হবে। আচ্ছা দেখি, মানে টু বাই কে ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু, তার মানে কে টু প্লাস কে ওয়ান বাই কে ওয়ান কে টু লেখা যাবে। সুতরাং এখানে লিখে দিচ্ছি কে ইকুয়াল টু টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু। এবার দেখো একটু সাজানো গুছানো ফর্ম এলো, বুঝতে পারলে না, পারলে না? হ্যাঁ, অর্থাৎ উপাদানগুলোর যদি থিকনেস যদি সমান হয় তাহলে তুল্য পরিবাহিতাঙ্কের রাশিমালা হবে এটা। এবার তোমায় বের করতে দেয় হোয়াট উইল বি দ্য টেম্পারেচার অফ দি জাংশন সারফেস। জাংশন সারফেস মানে থিটার মানটা বার করতে হবে, জাংশন সারফেসের টেম্পারেচার থিটা, তাই তো নাকি? তাহলে থিটার মানটা কত হবে সেইটাকে তোমায় নির্ণয় করতে হবে। এটার জন্য তোমার অত বেশি কষ্ট করতে হবে না, তোমার এই দুটো ইকুয়াল, তাই না? এই দুটো ইকুয়াল তো, কি বলছো? তাহলে এই দুটো ইকুয়াল করে সমান করে দিয়ে থিটার মানটা বার করে দিলে হয়ে যাবে। এই দিকটাই থাকে, এই দিকটাই মুছে দিচ্ছি, বুঝতে পারলে? হ্যাঁ, কি বললাম যেন? হ্যাঁ, তাহলে থিটা টু এটা আমাদের হয়ে আছে মাইনাস থিটা বাই এক্স ওয়ান বাই কে ওয়ান এ ইকুয়াল টু থিটা মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু বাই কে টু এ। এর আগে এটা উপরে ছিল, আমরা নিচে নামিয়েছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। আবার ক্যালকুলেশনের সুবিধার জন্য প্রাথমিক অবস্থায় ফিরে যাবো, অর্থাৎ উপরে তুলে দেবো, ঠিক আছে? অর্থাৎ সুতরাং বলা যায় কে ওয়ান এ ইন্টু থিটা টু মাইনাস থিটা বাই এক্স ওয়ান ইকুয়াল টু কে টু এ ইন্টু থিটা মাইনাস থিটা ওয়ান বাই এক্স টু। এ বাতিল হয়ে যাবে, যাবে না, যাবে না? তাহলে গুণ করলে কি হবে, কে ওয়ান এক্স টু থিটা টু, এইটার সঙ্গে এই পুরোটা গুণ করলে মাইনাস কে ওয়ান এক্স টু থিটা ইকুয়াল টু কে টু এক্স ওয়ান থিটা মাইনাস কে টু এক্স ওয়ান থিটা ওয়ান। হবে না, হবে না? বার করতে হবে তোমার থিটার মান, তাহলে থিটাগুলোকে এটাকে এদিকে নিয়ে যাই, থিটাগুলোকে একদিকে নিয়ে যেতে হবে, বাকি অন্যগুলোকে একদিকে নিয়ে যাবে। সুতরাং কে ওয়ান এক্স টু থিটা টু এটাকে এদিকে নিয়ে আসছে প্লাস কে টু এক্স ওয়ান থিটা ওয়ান ইকুয়াল টু এদিকে নিয়ে গিয়ে একবারে থিটাটা কমন নিয়ে নিচ্ছি, কে ওয়ান এক্স টু প্লাস কে টু এক্স ওয়ান। সুতরাং থিটা ইকুয়াল টু কে ওয়ান এক্স টু থিটা টু প্লাস কে টু এক্স ওয়ান থিটা ওয়ান বাই কে ওয়ান এক্স টু প্লাস কে টু এক্স ওয়ান হবে। এই হচ্ছে তোমার সারফেসের জাংশন সারফেসের টেম্পারেচার। তোমাকে দেখবে এই দিয়ে অনেক অঙ্ক থাকে, তুমি যদি এই ফর্মুলা প্রয়োগ করে করতে চাও তোমার ভুল অবস্থান পাবে। তখন কোথায় এক্স ওয়ান আছে, কোথায় এক্স টু আছে, কোথায় কে ওয়ান কে টু গোলমাল করে দেবে। সেই জন্য নিয়ম হচ্ছে রেট অফ ফ্লো অফ হিট প্রত্যেকটা বার করো, করে সমান করে টুক করে হয়ে যাবে। আর এটা দিয়ে করলে মিলবে না, তা না, তুমি সত্য সঠিক বসতে বললে মিলবে,
কিন্তু তুমি বসাতে বেশিরভাগ ক্ষেত্রে, গ্যারান্টি দিয়ে বলা যায় না পারবে না, বেশিরভাগ ক্ষেত্রে ভুল হবে এবং এটা নিয়মও নয়। সেই জন্য তোমার ভুল থেকে তোমার বাঁচার জন্য রেট অফ ফ্লো অফ হিট বার করবে, করে সমান করবে, যখন অঙ্ক হবে তখন এটা নিয়ে আবার আলোচনা করবে। বুঝতে পারলে না? হ্যাঁ, তাহলে এই গেল তাহলে তোমার সারফেসের টেম্পারেচার। তা এখন তোমার এই বইটা পড়তে গেলে তোমার একটু কলনবিদ্যা সম্পর্কে জ্ঞান থাকতেই হবে, নচেত আমি পড়াতে পারবো না। এই দিকগুলো, কলনবিদ্যার প্রয়োগটা কম, ক্যালকুলাসের প্রয়োগ কম, মেকানিক্সের বেশি, সেই কারণে এই দিকটা শুরু করেছি। কিন্তু এরপর যেটা আছে সেটা ক্যালকুলাস ছাড়া পড়ানো যাবে না। আমি সেই জন্য তোমার যখন যেখানে যেখানে যেমন যেমন একটু একটু দরকার হবে সেইটুকু আমি বলে যাবো ক্যালকুলাসের জ্ঞানটা। তোমার এর আগে বইয়ে প্রথম অধ্যায়ে এক ধাপ থেকে সমস্ত তোমার ক্যালকুলাসের ফর্মুলাগুলো লেখা আছে, তোমার পড়তে ভালো লাগবে না, নিরস লাগবে, যে না শুধু 4টি সূত্র, যে সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস কসেক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এক্স, এইগুলো তোমার ভালো লাগবে না, দেখবে জিনিসগুলো ভেতরে না জানে নিরস লাগবে। সেই জন্য তোমাকে যখন যেখানে যেটুকু দরকার লাগবে আমি ঠিক বলে যাবো। যেমন এর পরের অংশটা শোনো, শুনলে বুঝতে পারবে। আচ্ছা, এরপর তোমার এক্স বেধি বলো, ডি বেধি বলো, তার মধ্য দিয়ে কি পরিমাণ হিট প্রবাহিত হয় সে সম্পর্কে যে ফর্মুলা, সেটা ক্লাস 10এই পড়েছো, যে কি ইকুয়াল টু কে এ ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি বাই ডি থিকনেসের মধ্য দিয়ে। কিন্তু এইটা করোনি ইফ টি ডি ইজ ভ্যারিয়েবল। ডি তুমি ধরো 1 সেন্টিমিটার একটা থিকনেসের প্লেট আছে, তার মধ্যে দিয়ে কতটা তোমার হিট আসছে পেয়ে বার করছো। ইফ দি থিকনেস ইজ ভ্যারিয়েবল, থিকনেস ধীরে ধীরে চেঞ্জ হয়, সাচ অ্যাজ তোমার শীত প্রধান দেশে তোমার জলাশয়ের উপর বরফ জমে, বরফের থিকনেস দেবে আস্তে আস্তে বাড়ে, যত দিন যাবে তত বাড়বে বরফের থিকনেস। তাহলে সেই ক্ষেত্রে তোমার হিট প্রবাহের তোমার নিয়মটা নির্ণয় করা এবং টি সেকেন্ড সময়ে কি পরিমাণ বরফ জমলো সেটা তোমায় নির্ণয় করতে হবে। সেই পদ্ধতিটার জন্যই তোমার এই কলনবিদ্যার এবার প্রয়োগ আছে। এবার একটু দেখাই। আচ্ছা, এটাই বুঝিয়ে দিচ্ছি না, এগুলো আমার কাজে লাগবে না, ভালো করে শুনবি। এই জিনিসটা একেবারেই নতুন, খুব ভালো করে শুনবে, ম্যাথামেটিক্সগুলো ভালো করে শুনবে। আচ্ছা, তাহলে ধরো এই রকমের একটা জলাশয় আছে, এই পরিমাণ অলরেডি পড়েছো যে শীত প্রধান দেশে একেবারে তলদেশের তাপমাত্রা, জলের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, ওইখানে জলচর প্রাণীরা বেঁচে থাকে। তা এইখানেতে এই বেধে তোমার বরফ জমে আছে, ঠিক আছে। এরপর বা তুমি হয়তো ড্রিল মেশিন দিয়ে দেখলে যে বরফ জমে আছে, তার থিকনেস হচ্ছে 2 সেন্টিমিটার। এরপর আরো 2 দিন পরে বা 3 দিনে কতটা বরফ জমবে বা টি সেকেন্ডে কতটা বরফ জমবে, এই রাশিমালাটা তোমায় নির্ণয় করতে হবে। প্রশ্নটা বুঝতে পারলে না? তাহলে আমাদের ক্যালকুলেশনের মোটিভটা কি? তাহলে প্রথমেই তোমাকে বলে রাখি, এই বরফ সংলগ্ন জলের তাপমাত্রা কত? 0। পরিবেশের তাপমাত্রা কত? 0 থেকে কম, -5 ডিগ্রি, ধরো -8 ডিগ্রি হতে পারে। অর্থাৎ এই দিকে টেম্পারেচার বেশি, এই দিকে টেম্পারেচার কম। সো হিট ফ্লোজ ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। অর্থাৎ তোমার এই জল থেকে তোমার পরিবেশে তাপ তোমার চলে আসবে না? তাহলে এইবার আমাদের এইগুলো ক্যালকুলেশন করা হয় খুব অল্প সময়ে কি পরিমাণ বরফ জমলো, ক্ষুদ্র অল্পকে ডি দিয়ে লেখা হয়, ডেল্টা টি বা ডিটি, ক্যালকুলাসের ভাষায় ডিটি বলা হয়।
খুব ক্ষুদ্র ডিটি সেকেন্ড সময়ে, তাহলে এক্স থিকনেসের তোমার পড়ে যে 2 সেন্টিমিটার বরফ আছে, না বলে আমরা একটা অ্যালজেব্রিক নোটেশন দেবো যে এক্স বেধের বরফ আছে, অলরেডি আছে। এরপর ক্ষুদ্র ডিটি সেকেন্ড সময়ে যে পরিমাণ বরফ জমবে সেটাও খুব কম হবে। ক্ষুদ্র ডিটি সেকেন্ড সময়ে ডিএক্স বেধের বরফ নতুন করে জমবে। কথাটা বুঝতে পারলে না পারলে না? অর্থাৎ এই ডিএক্সটা একদম এর গায়ে গায়ে অবস্থিত। আমি হয়তো যে ড্রয়িং করার জন্য দূরে দেখিয়েছি একেবারে গায়ে গায়ে অবস্থিত। তাহলে আমার কি বললাম না, ক্ষুদ্র ডিটি সেকেন্ড সময়ে ডিএক্স বেধের বরফ জমলো। তাহলে ভাবা যেতে পারে এখানে তাপ যখন এখান থেকে এখানে আসবে, তোমার হিসেব অনুযায়ী কি তাহলে এক্স প্লাস ডিএক্স থিকনেসের মধ্য দিয়ে এলো, কিন্তু এক্স প্লাস ডিএক্স হবে আফটার ডিটি সেকেন্ড, কিন্তু উইদিন ডিটি সেকেন্ড কি হবে? কথাটা বুঝতে পারলে না পারলে না? আমি একটু বড় করেই বলছি। ডিটি সেকেন্ডটাকে তোমার ধরো 1 মিনিট, 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে এই পরিমাণ বরফ জমে গেছে, তারপর থিকনেস হচ্ছে এক্স প্লাস ডিএক্স। কিন্তু 60 সেকেন্ডের আগে তুমি 10 সেকেন্ড পরে দেখো, তাহলে সেটা ডিএক্স এর থেকে কম না, কম নয়? সেই কারণে ধরে নেওয়া হয় এই পদ্ধতিতে যে ডিটি সেকেন্ড সময় এই অবকাশে এর থিকনেসটা এক্স ছিল, যেহেতু ডিএক্স ইজ ভেরি ভেরি স্মল অ্যান্ড অ্যাকর্ডিং টু ক্যালকুলাস ইট টেন্ডস টু 0, dx but not equal to 0, dx tends to 0, 0 দিকে রান করছে কিন্তু শূন্য নয়। তাহলে কি পরিমাণ তাপ যাবে? তোমার তাপ প্রবাহের হার তোমার ডিকিউ ডিটি, যেটা তুমি পড়েছো। বরফের তাপ কে এ, কে মানে কি? তাপ পরিবাহিতাঙ্ক অব দি মেটেরিয়াল, মানে এক্ষেত্রে মেটেরিয়ালটা বরফ। কে এ মানে কি? এরিয়া ক্রস সেকশন অফ দি সারফেস। সারফেস মানে কি? ওপরে বরফ জল যে জলাশয়টায় জমে আছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কথাটা বুঝতে পারলে না পারলে না? অর্থাৎ যদি তুমি ডাল লেকে যাও, কাশ্মীরের ডাল লেকের পুরো উপরের অংশটার ক্ষেত্রফল হলো। তাহলে ই ইন্টু θ2 মাইনাস θ1, এইখান তাপ যাবে কোথায়? এইখান থেকে, সংলগ্ন জল থেকে। সংলগ্ন জলের তাপমাত্রা কত? 0। তাহলে 0 মাইনাস এখানকার তাপমাত্রা কত? মাইনাস তোমায় 5 আমি উদাহরণ হিসাবে বলেছি, তাহলে মাইনাস থিটা ধরতে হবে। অর্থাৎ 0 মাইনাস মাইনাস থিটা হলো θ2 মাইনাস θ1 বাই ডি বাই এক্স, where x is the initial thickness of the ice on the pond বা on the lake, যা বলবে বলবে। কথাটা বুঝতে পারলে না পারলে না সমীকরণটা? তাহলে ইকুয়াল টু কে এ থিটা বাই এক্স। ঠিক আছে? তাহলে এখন কি পরিমাণ তাপ যাবে ডিটি সেকেন্ড সময়ে, তোমার কি পরিমাণ তাপ যাবে সেইটাকে তোমায় নির্ণয় করতে হবে। দেখ, এটা এই দিক দিয়ে নির্ণয় হলো। এইবার আপেক্ষিক তাপের দিক দিয়ে নির্ণয় করতে হবে। আপেক্ষিক তাপের তোমার ডেফিনেশনে কি জানা আছে? আপেক্ষিক তাপ ডেফিনেশন না, এই গৃহীত তাপ বা বর্জ্য তাপে কি জানা আছে? কিউ ইকুয়াল টু এমএসটি, তাই না? তাহলে কিউ ডিকিউ ইকুয়াল টু এমএসটি 1 সেকেন্ডে। তাহলে আগে আমি এটা লিখে বোঝাতে আমার অসুবিধা হচ্ছে। ডিকিউ ইকুয়াল এমএসটিটা আমরা থিটা বলছি, তাপমাত্রাকে। থিটাটা কি? থিটাটা কি? তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমার ক্ষুদ্র সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে প্রতি সেকেন্ডে তাকে আমরা ডিকিউ ডিটি দিয়ে লিখছি, ইকুয়াল টু কি হবে? আচ্ছা, আমার তাপ যাচ্ছে এখান থেকে এখানে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার তাপমাত্রা যখন বাড়া কমা হয় তখন তোমার তাপ প্রবাহের রাশিমালা গৃহীত বা বর্জ্য তাপে। কিন্তু এক্ষেত্রে দেখো, এই জায়গার
তোমার বরফটা যে জমলো এই জায়গার তোমার কতটা তাপ যাবে? বরফটা জমবে কোন দিকে? আমার ড্রয়িংটা ভুল আছে, বরফটা জমবে ভেতরের দিকে, জলটা ভেতরে আছে, নট অন দি সারফেস। কি বলো? সেই জন্য ড্রয়িং অনুযায়ী এইটা এদিকে হবে না, আমার ড্রয়িংটা ভুল আছে, বরফটা জমবে ভেতরের দিকে। আমি মুছে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। বুঝতে পারলে না? পারলে না? এইখানে বরফটা জমেছে তো, এইখানেতে বরফটা জমেছে, এই যে আমি এই পোর্শনটা, এটা বুঝতে পারলে না? পারলে না? এটা ঠিক আছে? তাহলে এই সংলগ্ন তাপমাত্রা কত? বরফ সংলগ্ন তাপমাত্রা 0। তাহলে শুধুমাত্র লিন তাপটা বর্জন করলেই দেখো জমে যাবে। অর্থাৎ লিন তাপ বর্জন করলে জমবে বলে এখানে এমএসটি থিটা এই সূত্র কার্যকর হবে না। কি কার্যকর হবে? 1 গ্রামের জন্য তাপ বর্জন হয় 30, জিজ্ঞাসা করো এল, লিন তাপ যদি এল বলো, এম গ্রামের জন্য তাপ বর্জন হবে এমএল। দেখো আমি ঠিক বলতে পারছি, বোঝাতে পারছি? তাহলে এইখানে বরফ গলনের কি যেন, বরফ গলনে না, জলের ঘনীভবনের লিন তাপ নাকি কঠিনীভবন এটা বলা হয়। লিন তাপ যদি এল বলো তাহলে ডিকিউ ডিটি ইকুয়াল টু এম এল হবে নাকি? দেখো দেখি এম কি, এমটা কি জিনিস? নতুন করে ডিটি সেকেন্ডে সঞ্চিত বরফের ভর, মানে এই পোর্শনে বরফ জমলো তার ভর, তাই তো নাকি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? ই। কতটা বরফ জমেছে তার থিকনেস কত? ডিএক্স পরিমাণ, তাই তো নাকি? তাহলে অলরেডি এটা পড়েছো, দেখো আয়তন ভি ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। চোঙের ফর্মুলাটা এই হিসাব করে দেখো, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার ভূমির ক্ষেত্রফল, উচ্চতা এইচ। তাহলে এখানে কি হবে? ভূমির ক্ষেত্রফলকে এ আমরা ধরেছি, উচ্চতার জায়গায় কি লিখবো? ডিএক্স, ডেল্টা এক্স বা ডিএক্স। হবে না? হবে না? তাহলে এম ইকুয়াল টু কত হবে? ভিরো, তাই তো? রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু ভিরো, রো হচ্ছে ডেনসিটি অফ দি আইস, তার মানে হবে এ ডিএক্স রো, এ ডিএক্স রো। হবে না? হবে না? কি বলছো? কি বলছো? আচ্ছা, আমরা ধরেছি কি, আবার একটু ভুল আছে, ডিটি সেকেন্ডে ডিএক্স পরিমাণ বরফ জমেছে। 1 সেকেন্ডে তাহলে কত বরফ জমবে? ডিএক্স ডিটি পরিমাণ, ওটা ডিএক্স বাই ডিটি পড়া হয় না, ডিএক্স ডিটি বলা। হ্যাঁ ঠিক আছে। এখন এদিকেও যে নিচে আমি ডিটি লিখে রেখে দিচ্ছি, দেখো এই লাইনটা বুঝতে পারলে না? পারলে না? এই জায়গাটাই এই ক্যালকুলেশনটার ভিত্তি, বেসিক জায়গা। এরপর আর খুব একটা কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা তোমার দাঁড়াচ্ছে দেখো এ ডিএক্স ডিটি রো এল। হবে না? হবে না? কি বলছো? এটাও দুদিক দিয়ে ডিকিউ ডিটি দেখো ক্যালকুলেশন করা আছে, তাহলে দুটো সমান করতে হবে। হবে না? হবে না? সুতরাং বলা যেতে পারে যে এ ডিএক্স ডিটি রো এল ইকুয়াল টু কে এ থিটা বাই এক্স। দেখো হয়েছে? কি করতে চাইছি? হোয়াট ইজ আওয়ার ইন্টেনশন? আমরা কি বের করতে চাইছি? টি সেকেন্ডে নতুন করে সঞ্চিত বরফের বেদ, তাই চাইছি না? তাহলে আমাকে ডিটি গুলোকে একদিকে নিতে হবে আর এক্স গুলোকে একদিকে নিতে হবে, টাইমকে একদিকে আর এক্স কে একদিকে সেপারেট করে ফেলতে হবে। সুতরাং দেখো এ এ বাতিল হয়ে যাবে, রো এল বাই কে থিটা ইন্টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। এইটা তোমার ডিটি সেকেন্ডে এই পরিমাণ বরফ জমেছে। তাহলে তোমাকে যদি দুদিনে কতটা বরফ জমে হিসেব করতে দেয়, তাহলে তোমার এই ক্ষুদ্র ডিটি 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 করে যোগ করতে হবে, তাই না? যদি তোমার দুদিনে দেয়, তাহলে আমি তোমাকে যদি 1 মিনিটেই যদি উদাহরণ দিয়েছি, তাহলে 1 মিনিটে এই উদাহরণ দিলাম, ডিটিটাকে 1 মিনিট ধরেছিলাম, তাই না? তাই যদি করতে হয় তাহলে দুদিনে তোমার 1 দিন মানে 86,400 সেকেন্ড, তাহলে 86,400 ইন্টু 2 এতগুলো যোগ করতে হবে, করে তবে বলতে হবে এত বরফ জমবে না।
তাই তো? সো ইট উইল বি ভেরি হার্ড ওয়ার্ক। এই জন্যই ম্যাথামেটিক্সের নতুন একটা বিষয় আছে, এই কলনবিদ্যা। যোগ করার অপর নাম হচ্ছে ইন্টিগ্রেশন করা, সমাকলন করা। বুঝতে পারলে না পারলে না? অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যোগ করে একটা ফর্মুলায় নিউটন মশাই বের করে গেছেন, একটা ফর্মুলা এক ধাক্কায় হয়ে যাবে। তুমি যেমন পড়েছো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, বড় জোর বি টু দি পাওয়ার 4, এই পর্যন্ত তোমার জ্ঞান সীমাবদ্ধ। নিউটন এমন একটা ফর্মুলা বলে যে এ প্লাস বি টু দি পাওয়ার যত বলবে সব বেরিয়ে যাবে, 1000, 2000, 4000 এক ধাক্কায় বেরিয়ে যাবে এক ফর্মুলায়। যাই হোক, সেটাকে বলা বাইনোমিয়াল থিওরেম। তা ওইটা এখন আমার আলোচ্য বিষয় না। তাহলে আমার আলোচ্য বিষয় হলো যে ডিটি সেকেন্ডে কতটা বরফ জমলো। তাহলে এটা রেখে দিচ্ছি। তাহলে ডিটি সেকেন্ডে সঞ্চিত বরফের পরিমাণ রো এল বাই কে থিটা এক্স ডিএক্স ইকুয়াল টু ডিটি। এই সাপের মতো চিহ্নগুলো দিয়ে মানে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া। এদিকেও ছোট 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 ডিটি ডিটি করে যোগ করতে 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 যাও, দুদিন চলে যাবে। দুদিনে কি বলো, দুদিন তোমায় টাইম দিয়েছি। আর এদিকেও তোমার এক্স গুলো প্রতি 1 মিনিটে কতটা কতটা করে বরফ জমছে সেগুলো বার করো, বার করে যোগ, একবারে এক ফর্মুলা হয়ে যাবে। তোমায় আর দুদিন ধরে যোগ করতে হবে না। কথাটা বুঝলে না? বুঝলে না? এইবার ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমায় বলতে হবে। ফর্মুলাটা তুমি জানো না? দেখো, এইটা হচ্ছে ফর্মুলা, ভালো করে শুনবে। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে, সেটা আমার এখানে লাগবে না বলে লিখলাম না। তুমি লিখে দিই, কোনো যদি অঙ্ক স্যারকে দেখা শুনবে এটা ভুল লিখেছি। প্লাস সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এখানে লাগবে না। এই ফর্মুলাটা মনে রাখবে এবং এটা তোমার জায়গায় জায়গায় লাগবে। তুমি ভাবছো যে এই একটা জায়গায় যা করে মুখস্থ করে পারবে না, প্রতি জায়গায় জায়গায় লাগবে এই ফর্মুলা। সুতরাং জায়গাগুলো আমি বলছি যে বুঝে পড়বে, যখন যেখানে যেটা দরকার লাগবে আমি বলেও। আচ্ছা, এই পর্যন্ত তাহলে ক্লিয়ার হলো? এক্স টু ডি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হবে তাহলে এক্স টু ডি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তাহলে ওই ফর্মুলার বশবর্তী এই ফর্মুলাটাকে তোমার হাতে নিয়ে এই কাজটা করতে হবে। তাহলে তুমি কদিনের ক্যালকুলেশন করছো? দুদিনে। অর্থাৎ তুমি ধরো কাশ্মীরের ডাল লেকে গেলে, বিরাতেই ধরো গেছো, সকাল 6:30টায় ডাল লেকের ধারে গিয়ে পৌঁছালে, ওই সময়টা তোমার হবে টি ইকুয়াল টু 0 সেকেন্ড। কি বলো? তুমি যদি বলেই দাও যে আমি আর পারছি না, রাত 8:30টার সময় ছেড়ে দাও, 6:30 থেকে 8:30 মানে তোমার কত হলো? 14 ঘন্টা। 14 ঘন্টা মানে টি সেকেন্ড। এটাকে আপার লিমিট বলে, 0 থেকে শুরু করে টি সেকেন্ড পর্যন্ত। দেখ, কথাটা বুঝতে পারলে না পারলে না? আমি তো তোমাকে বলেছি যে টি সেকেন্ডে কতটা বরফ জমে, তাহলে টি এর মান কত? ফ্রম 0 টু টি। এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। যখন তুমি 6:30টায় নেমেছো ডাল লেকেতে, তখন কতটা বরফ জমে আছে বললাম? বলেছি কতটা? 2 সেন্টিমিটার। আমি একটা সাংখ্য মান দিয়ে বলেছি, তো তোমার ধরার জন্য। কিন্তু তোমার অ্যালজেব্রিক নোটেশন দিলে ধরা যাক তখন বরফ জমে আছে অলরেডি x1 সেন্টিমিটার, x1 এর মান 2। এইবার তোমার 2 দিন, 1 দিন, 4 দিন যদিনই বার করো, টি এর মান সেটা বসাবে। তারপর যে বরফ জমলো সেই পরিমাণ হলো x2। অর্থাৎ নেমেই তুমি থিকনেস দেখলে 2 সেন্টিমিটার, 2 দিন বাদে হয়ে গেল 4 বা 5 সেন্টিমিটার, তাহলে x2 মান সেটা। কথাটা বুঝতে পারলে না পারলে না? এইটা তোমার এই ফর্মুলার মধ্যে আমি বলি। তাহলে এইবার মনে রাখবে, এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা দিয়েছি, যে রাশিগুলো ধ্রুবক রাশি তাদেরকে এই চিহ্নের বাইরে বের করে নেওয়া হয়। কে কে ধ্রুবক আছে দেখো? রো, ডেন্সিটি অফ আইস, ধ্রুবক রাশি। এল, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, সিজিএস যদি বলো, ধ্রুবক রাশি। কে, বরফের উপাদানের তাপ পরিবাহী, ধ্রুবক রাশি। থিটা কি, পরিবেশের তাপমাত্রা। সে বরফ জমছে কিনা জমছে তার উপর পরিবেশের তাপমাত্রা নির্ভর করবে না, ও সৃষ্টিকর্তা যা দেবে তাই হবে। কি বলছো? -5 ডিগ্রি, -10 ডিগ্রি, কি বলছো? তাহলে এইগুলো ধ্রুবক রাশি বললে এগুলোকে বের করে নিচ্ছি। রো এল
বাই কে থিটা ইন্টিগ্রেশন x1 থেকে x2 x dx ইকুয়াল টু এর ক্ষেত্রে 0 টু t dt হবে না হবে এইবার দেখ x টু দি পাওয়ার n মানে n এর মান কত আছে এখানে n কত আছে n এর মান 1 তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 তার মানে হবে x স্কয়ার বাই 2 অর্থাৎ রো এল বাই কে থিটা ইনটু x স্কয়ার বাই 2 হবে এইখানে যে তোমার লিমিটটার কোনো কাজ করা হয়নি লোয়ার লিমিট x1 আপার লিমিট x2 এটা কোনো কিছু বলিনি শুধুমাত্র এই লিমিটটা না থাকলে এই মানটা এটা তাই তো এইবার থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিমিটটা লিখবে শুধু x1 থেকে x2 ইকুয়াল আর কিছু নেই লিমিটটার কাজ কিছু এখনো বলিনি পরের লাইনে বলবো এই পর্যন্ত ক্লিয়ার হলো ইকুয়াল এইখানে তাহলে কি হবে এই ফর্মুলা অনুযায়ী এর ইন্ডিকেশনটা একটা তো বলে দেওয়া হলো এই যে x টু দি পাওয়ার n এখানে দেখো নেই ভ্যারিয়েবলটা x এর জায়গায় t আছে তাহলে বলা যেতে পারে দিস ইজ t টু দি পাওয়ার 0 কিছু নেই মানে 1 আছে 1 ইনটু dt মানে dt 1 মানে t টু দি পাওয়ার 0 তাহলে কত হবে t টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 ভুল বললাম t টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 শুধু t হবে এটা বোঝা গেল না না তাহলে এটা হলো t এই যে এবার লিমিটটা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 টু 0 হলো এই লিমিট যখন থাকবে এই ধ্রুবকটা কাজে লাগবে না লিমিট না থাকলে লাগবে যেহেতু লিমিট আছে ধ্রুবকটা নিয়ে আমি লিখি নিয়ে জন্য ঠিক আছে এইবার লিমিট কেমন বসাতে হয় লিমিট বসানোর নিয়ম হচ্ছে 2-4 দিন করতে করতে তোমরাই দেখবে সেট হয়ে যাবে প্রথম বলে আমার এতটা বকতে হচ্ছে তুমি নিজেই দেখবে করে দেবে যাই হোক তাহলে লিমিট বসানোর নিয়ম হচ্ছে এই ভ্যারিয়েবলের শেপটাকে অপরিবর্তিত লিখে রেখে একবার আপার লিমিট বসবে আর একবার লোয়ার লিমিট বসবে দুটোর মাঝে বিয়োগ চিহ্ন হবে ঠিক কথাটা দেখো ফলো করো ভ্যারিয়েবল এটা কে থিটা তাহলে রো এল বাই কে থিটা এর কোনো গোলমাল করেনি কে থিটা রো এল বাই কে থিটা এবার বলেছি ফাংশনটার শেপটা অপরিবর্তিত শেপ মানে কি ফাংশনটা কেমন স্কোয়ার ফাংশন আচ্ছা 2 এর মধ্যে কোনো লিমিট হয় না 2 তো 2 তার আর ছোট বড় কি আছে সুতরাং 2টাকে আমি বাইরে বের করি ঠিক আছে তাহলে ফাংশনটা কি রইলো এক্স স্কোয়ার ফাংশন তাহলে এক্স স্কোয়ার ফাংশনের মান শেপটা অপরিবর্তিত রয়েছে স্কোয়ার ফাংশনের শেপ অপরিবর্তিত রেখে লিমিটটা বসাতে হবে একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট মাঝে বিয়োগ চিহ্ন তাহলে এক আপার লিমিট বসালে কি হবে x2 স্কোয়ার হবে না একটা শেপটা অপরিবর্তিত রইবে কেউ আমি যদি কিউব লিখে দিতাম ফাংশনের শেপ চেঞ্জ হয়ে যেত তারপর কি করতে হবে লোয়ার লিমিট বসাতে হবে x1 স্কোয়ার মাঝে বিয়োগ চিহ্ন আচ্ছা ঠিক কথাটার সঙ্গে দেখো এটা মিলবে হলো ইকুয়াল টু ডান দিকটা বলো ফাংশনের শেপটা অপরিবর্তিত রাখলে কি দাঁড়াবে আপার লিমিট আছে টি এর জায়গায় টি বসবে माइनस 0 टी एর জায়গায় 0 বসলে 0 হবে সুতরাং हो गया t इक्वल टू रो l बाय 2 k थीटा इनटू x2 स्क्वायर माइनस x1 स्क्वायर ঠিক আছে এই সমীকরণ থেকে তোমার এই দুদিনে কত বরফ জমে বার করতে হয় x2 টা বার করতে হবে x1 তোমার প্রথম বলেছি 2 সেন্টিমিটার আমি তোমার উদাহরণ দিয়ে বলেছি তাহলে x2 মান যা আসবে 2 সেন্টিমিটার বাদ দিয়ে দেবে 1 সেন্টিমিটার বরফ জমেছে তুমি যখন নামলে মেজারমেন্ট করতে তখন ধরো কিছু বরফ নেই সবে টেম্পারেচার 0 থেকে এবার কমতে শুরু করেছে অর্থাৎ তোমার ক্ষেত্রে কি এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা কি if x1 equal to 0 if x1 equal to 0 then কিছুই নেই এখানে মানটা শুধু বসাতে হবে t equal to rho l by 2 k theta into x2 square by x square সেক্ষেত্রে x1 x2 দরকার নেই আমার এখান থেকে এক্সট্রা পেয়ে যাবে তুমি দেখো √2 k theta t by rho l এই ব্যাপার এইটা যদি হয়ে যায় এরপর তো আর ওটা কিছু নেই ঠিক আছে এই হলো তাহলে তোমার সঞ্চিত বরফের বেধের রাশিমালা এই জায়গাটা একটু ভালো করে পড়বে নতুন জায়গা
ঠিক আছে?